বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৮তম গল্প ভুতুড়ে ফাঁদ। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৮তম গল্প ভুতুড়ে ফাঁদ। আমরা যেমন প্রকৃতির উপরে অত্যাচার করছি, প্রকৃতিও সুদে আসলে সেটা আমাদের ফিরিয়ে দিচ্ছে। আমাদের এই ৬ ঋতুর দেশে বর্ষাকাল মানে ঝমঝম করে বৃষ্টি, শীতল অনুভূতি। আমার মতো যুবকের মনে ঢেউ তোলা কোনো সুন্দরী নারীকে দেখে খোলা জানালার পাশে বসে ২-৪ লাইন কবিতা লিখে ফেলা। বাঙালি মাত্রই এই বয়সে ২-৪ লাইন কবিতা লেখেনি এমন মানুষ খুঁজে বের করা বেশ কঠিন। অথচ এবছরে এটা বর্ষাকাল নাকি গ্রীষ্মকাল বোঝা মুশকিল। বৃষ্টি যে নেহাত হচ্ছে না তা নয়, অথচ ভ্যাপসা গরমের দাপট কিছুতেই কমছে না। সবই আমাদের কর্মফল কিনা তা নিয়ে বিতর্ক চলতেই পারে, তবে প্রকৃতির যা বিরূপ মেজাজ তা যে মোটেই সুখকর নয় তা বলা বাহুল্য। তবে হ্যাঁ, এত কিছুর মাঝেও আর মাস দুয়েক পরেই দুর্গোৎসব আসছে, এটা ভেবেই মনে বেশ আনন্দ হচ্ছে। আজও গোটা দিন মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম ছিল। সন্ধ্যার দিকে কয়েক ফোঁটা বৃষ্টি হলেও তাতে আমাদের তৃষ্ণা মেটেনি। আবহাওয়ার আরাম কপালে জোটেনি ঠিকই, তার অর্থ তো এই নয় যে আনন্দ জুটতে পারে তাকে অবহেলা করব। অতএব সন্ধ্যায় সোজা উপস্থিত হয়েছি হরিদার চায়ের দোকানে। যখন এসে আমি উপস্থিত হলাম তখন আমাদের বাকি মক্কেলরা কেউ আসেনি। এলাকারই ২-৪ জন বসেছিল। একটু পরে তারাও বিদায় হলো। আমি নিজের মতো বসে একবার গরম চা সাবার করলাম। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে একে একে সবাই উপস্থিত হলো। আর আমাদের কপাল কি ভালো, ৪ জন উপস্থিত হওয়ার ঠিক পরেই ঝমঝম করে বৃষ্টি নামল। হরিদার কাছ থেকে চা নিয়ে আমি সোজাসুজি বললাম, বিষ্ণুদা, বলছি যে দেখো সারাদিন এই ভ্যাপসা গরম, তারপরে এতক্ষণে একটু বৃষ্টি নেমেছে। এখন আমরা কিসের জন্য অপেক্ষা করছি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমরা মোটেই চাই না যে আজকে সন্ধেটা বৃথা যাক। চায়ে একটা চুমুক দিয়ে সামান্য গলা খাকারি দিয়ে গুরুদেব বলল, বুঝতেই পারছি তোদের একটা ভৌতিক ঘটনা বলতে হবে, তবে কোন ঘটনার কথা বলবো সেটাই ভাবছি। আমরা ৩ জনেই মহা আগ্রহে গুরুদেবের মুখের দিকে তাকিয়ে রয়েছি। বিষ্ণুদা চায়ে আরেকবার চুমুক দিয়ে পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল। তারপর দেশলাই ঠুকে একখানা ধরিয়ে চিন্তামগ্নভাবে ২-৩টে টান দিল। লক্ষ্য করলাম মুখের অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন হলো। চিন্তামগ্ন ভাব কেটে গিয়ে চায়ের দোকানের মৃদু আলোয় বিষ্ণুদার চোখ দুখানা জলজল করে উঠল। তোদের আমি অনেক ঘটনাই শুনিয়েছি। ভৌতিক বিষয়টাই এমন যার সঙ্গে ভয় ওতপ্রোতভাবে জড়িয়ে। তবে সব ক্ষেত্রে সেই ভয়ের মাত্রা সমান হয় না, আবার ভয়েরও রকম ফের হয়। কিছু ক্ষেত্রে মানুষ ভয় পায় স্পষ্টভাবে কিছু দেখে, আবার অনেক সময় মানুষের মনে ভয় আশ্রয় নেয় শূন্যতায়। অনেক ঘটনাই সাধারণভাবে দেখে মনে হয় স্বাভাবিক, যখন তার পিছনের সত্যতা সামনে আসে তখন অনুভব করা যায় সেই সাধারণ কতটা অসাধারণ এবং কতটা ভয়ঙ্কর। যাক সেসব কথা।
আমি একবার একটা মোটর কার কিনেছিলাম, সে কথা তোদের বলেছি কিনা মনে পড়ছে না। সময়টা ছিল এরকম আগস্টের শুরুর দিকে। তোরা তো জানিস আমার মাঝে মধ্যেই অদ্ভুত অদ্ভুত খেয়াল হয়। সেবার বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমার একদিন কি মনে হতে দুপুরের পর হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। খেয়াল চেপেছিল, যেদিকে মন চায় সেদিকেই চলে যাব। তারপর কোনো একটা সুন্দর মনোরম গ্রামে, মানে পছন্দ হবে যেখানে, কয়েকদিনের জন্য সেখানে কাটিয়ে তারপরে আবার ফিরব। যখন রওনা হয়েছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঘন্টা দেড়েকের মধ্যেই শহর এবং মফস্বল পার হয়ে গেলাম। সন্ধ্যা তখন প্রায় হয়ে এসেছে। বৃষ্টিটা কিছুটা কমে এলো। আমিও নিশ্চিন্ত মনে গাড়ি চালাতে লাগলাম। মোটেই সারা রাত ধরে গাড়ি চালানোর কোনো ইচ্ছা ছিল না, তবে আমি চাইছিলাম কোনো একটা ঠিকঠাক হোটেল দেখে সেখানে রাতটা কাটাতে। তারপর আবার সকালে বেরিয়ে খুঁজে বেড়াবো আমার পছন্দসই গন্তব্য। তবে প্রায় মিনিট 40 গাড়ি চালানোর পরেও রাস্তার ধারে কোনো হোটেল খুঁজে পেলাম না। ধীরে ধীরে দুশ্চিন্তা বাড়তে লাগলো। এভাবে গাড়িতে রাত কাটানো অত্যন্ত মুশকিল। কোনো একটা আশ্রয় অবশ্যই প্রয়োজন। আমার দুশ্চিন্তা আরো বাড়িয়ে এবার ঝমঝমিয়ে বৃষ্টি নামল, সেই সঙ্গে সামান্য হাওয়ার দাপট। পরিস্থিতি এমন হলো যে ওয়াইপার চালিয়েও কাজ হচ্ছিল না। তবু সেই অবস্থাতেই গাড়ির আলোতে কোনো রকমে এগোতে লাগলাম। বাধ্য হয়ে তখন গতি কিছুটা কমিয়েছি। চোখ দুখানা চারপাশে খুঁজে বেড়াচ্ছিল কোনো একটা আশ্রয়। তার উপর বৃষ্টির দাপটে বোধহয় তখন ওখানে লোডশেডিং হয়েছে। অতএব চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকের আলোয় বৃষ্টির অবিরাম ধারাকে ধোঁয়ার মতো মনে হচ্ছে গাড়ির ভিতরে বসে। এভাবেই কিছুক্ষণ চলার পরে হঠাৎ দেখলাম রাস্তার ধারে একটা হোটেল। যদিও প্রথমে নিশ্চিতভাবে বুঝতে পারিনি, সামান্য আন্দাজ করেছিলাম। একটু অপেক্ষা করার পর একটা বজ্রপাতের আলোয় আরেক ঝলক দেখে নিশ্চিত হলাম। সত্যি কথা বলতে এমন পরিস্থিতিতে না পড়লে হয়তো ওই হোটেলে থাকার কথা ভাবতাম না। তবে ওই সময় ভালো মন্দ বিচার করা অনর্থক। এলাকাটা শুধু এই বৃষ্টির জন্য নয়, এমনিতেই মনে হয় জনশূন্য। ওই হোটেলটা ছাড়া আর কোনো বাড়িঘর আশেপাশে চোখে পড়ে না। হোটেলটাও কেমন যেন পুরনো দেখতে। এমন হোটেলে কারা থাকতে আসে কে জানে। অবশ্য আমার উপায় নেই। অতএব গাড়ি ঘুরিয়ে হোটেলের সামনে পৌঁছালাম। দোতলা হোটেলটা। চারিদিকে সবকিছু অন্ধকার হলেও হোটেলে বৈদ্যুতিক আলো জ্বলছে, সম্ভবত জেনারেটর। তবে সাধারণভাবে হোটেলের বাইরে প্রচুর আলো লাগানো হয় যাতে লোকের নজরে পড়ে। এই হোটেলে সেসবের বালাই নেই। শুধুমাত্র ওই রিসেপশনের জায়গায় একখানা টিউব লাইট জ্বলছে। তাতেও অনেক ধুলো পড়ে রয়েছে, ফলে এই আলোতে জায়গাটা আলো আধারি হয়ে আছে। আমি গাড়ি থেকে বেরিয়ে ভিতরে ঢুকে সেই রিসেপশনের কাছে গেলাম। রিসেপশনে তখন কেউ বসে ছিল না। তবে আমি সেখানে পৌঁছাতে গামছা কাঁধে একজন মাঝবয়সী লোক এগিয়ে এলো।
জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে বলল, ঘর লাগবে স্যার? আজ রাতটুকুর জন্যই কত ভাড়া? 200 টাকা। আমি অবাক হলাম। যত খারাপ অবস্থাই হোক, এই ধরনের হোটেলে ওই সময়েও একটা ঘরের ভাড়া অন্তত 500 টাকা তো হওয়ার কথা। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি ভাড়া মিটিয়ে দিলাম। আসুন, আসুন আমার সঙ্গে। ভদ্রলোকের সঙ্গে এগিয়ে চললাম। রিসেপশনের দুপাশে লম্বা করিডোর চলে গেছে। করিডোরের দুপাশে পরপর ঘর, তবে নিচতলায় কোনো ঘর লোকটি আমায় দিল না। করিডোর ধরে ডান দিকে একদম শেষ প্রান্তে সিঁড়ি বেয়ে আমরা দোতলায় উঠলাম। দোতলায় 13 নম্বর ঘরটা লোকটি খুলে দিল। খুব পরিপাটি ঝকঝকে না হলেও মন্দ নয়। আমি চাবি নিয়ে ঢুকে পড়লাম ঘরে। অন্তত একটা আশ্রয় পাওয়া গেছে, এটা ভেবে শান্তি পেলাম। এইসব জায়গায় খুব বিশেষ ব্যবসা হয় বলে তো মনে হয় না। এমনভাবে কেউ নিরুপায় হয়েই এখানে আশ্রয় নেবে। তাছাড়া থাকার তো কোনো কারণ দেখি না। সেই জন্যই মনে হয় হোটেলটার এই অবস্থা। নিচ থেকে উপরে এলাম। আশেপাশের ঘরগুলো দেখে মনে হলো না কোনোটায় লোকজন রয়েছে। অবশ্য এসব ভেবে আমি কি করব? আমি আশ্রয় পেয়েছি, এটাই অনেক। হোটেলের পরিস্থিতি দেখে মনে হলো না এই রাতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তাছাড়া যদি হয় তবে তা যে মোটেই ভালো হবে না সে কথা হলফ করে বলতে পারি। তাই আর সেই চেষ্টাই করলাম না। ঘরখানা মোটামুটি বড়, মাঝে একটা বড় বিছানা। বিছানায় শুয়ে ডান দিক থেকে ঘরে ঢোকার দরজা, ঠিক তার উল্টো দিকে একটা জানালা রয়েছে। ওদিকেই বড় রাস্তা, আর সামনের দিকে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর ঘরে এসে নিজের কাছেই সামান্য কিছু খাবার ছিল, সেটাই খেয়ে কয়েক ঢোক জল গলায় ঢাললাম। ঘরের দেওয়ালে হালকা হলুদ রং, তবে একটু পুরনো হয়েছে। মাথার উপরে একটা পাখা রয়েছে, তবে ওটা আজ রাতে আর প্রয়োজন হবে বলে মনে হয় না। বিছানায় সাদা চাদর। এই ঘরেও একটা টিউবলাইট জ্বলছে, এটার আলোতেও তেমন জোর নেই। আমি আর সময় নষ্ট না করে বিছানায় শুয়ে পড়লাম। বাইরে তখন একই রকম দাপটে বৃষ্টি হচ্ছে, টের পাচ্ছিলাম। মাঝে মাঝে বজ্রপাতের শব্দ কানে পৌঁছাচ্ছিল। মনে মনে ভাবতে লাগলাম, আজ সকাল থেকেই বেরোচ্ছি করে সময় নষ্ট না করে একটু আগে ভাগে বেরোলেই ভালো হতো। যখন বেরিয়েছি তখন দুপুর পেরিয়ে গেছে। পছন্দ মতো একটা জায়গা খুঁজে সেখানে আশ্রয় নেওয়ার মতো যথেষ্ট সময় আজ হাতে ছিল না। বরং সকালে বের হলে সারা দিনটা পেতাম। যাই হোক, এসব কথা এখন আর ভেবে কি হবে। আগামীকাল সকাল থেকে নিজের চেষ্টায় লেগে পড়ব। আমাদের এই বঙ্গে মনোরম সুন্দর গ্রামের তো কোনো অভাব নেই। ঠিক একখানা জুটে যাবে আমার কপালে। এসব ভাবতে ভাবতেই প্রচণ্ড বৃষ্টিতে একটু শীতের অনুভূতি হচ্ছিল। বিছানায় থাকা কম্বলটা সামান্য গায়ে টেনে নিলাম। বেশ আরাম লাগছিল। অনুভব করছিলাম ধীরে ধীরে চোখে ঘুম নামছে। নিজের অজান্তেই কখন যে ঘুমিয়ে পড়লাম তা টের পাইনি। হঠাৎ কানে এলো
অসংখ্য মানুষের কোলাহল। আমি এক লাফে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে দেখি হোটেলের প্রত্যেকটা ঘর থেকে লোক বেরিয়ে এসে করিডোর ধরে দৌড়াচ্ছে। প্রথমটায় অদ্ভুত লাগলো। যখন এসে এই হোটেলে আশ্রয় নিয়েছিলাম তখন দেখে মনে হয়েছিল আমি ছাড়া আর কেউ এখানে নেই। এত লোক তাহলে এলো কোথা থেকে? হতে পারে আবহাওয়ার জন্য লোকজন তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, কিন্তু সবাই এমন উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে কেন? আমি যে কোনো একজনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু কেউ ভ্রুক্ষেপ পর্যন্ত করল না। কিছু তো একটা হয়েছে, দেখা দরকার। কি সমস্যা তা আন্দাজ করতে না পারলেও এমন উদ্ভ্রান্ত হওয়ার মতো কিছু মনে হলো না। আমি ঘর থেকে চাবিখানা নিয়ে তালা বন্ধ করে নিচতলার দিকে এগোলাম। সিঁড়ি বেয়ে নিচে আসতেই আমি রীতিমতো বিস্মিত হয়ে গেলাম। উপরে তো সবকিছু ঠিকঠাক দেখলাম এইমাত্র, অথচ নিচতলা দেখে তখন কে বলবে যে এটাই সেই হোটেল? বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে দালানের যে অবস্থা হয়, নিচতলার অবস্থা ঠিক সেই রকম। দেওয়ালের রং এখনো রয়েছে, অথচ মেঝেতে ধুলোবালির আস্তরণ। দেওয়ালের কোণায় মাকড়সার জাল অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠেছে। এদিকে ওদিকে ছড়িয়ে আছে ইটপাটকেল। আর এইমাত্র যে কতগুলো লোক নিচে নেমে এলো, তাদের এখন চিহ্ন মাত্র নেই। কোথায় সেই রিসেপশন? কতগুলো ভাঙা আসবাবপত্র ছাড়া সেখানে আর কিছুই নেই। কোথাও কোনো লোকের অস্তিত্ব নেই। মূল গেটটাও বন্ধ। সেখানে মস্ত একটা তালা ঝুলছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে সন্ধ্যায় যে হোটেলে আমি আশ্রয় নিয়েছিলাম, তার সঙ্গে এখন যা দেখছি তার আকাশ পাতাল তফাত। ঠিক সেই সময় আমার পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। তবে এবার মনে হলো সেই কণ্ঠস্বর সুস্থ স্বাভাবিক মানুষের নয়। কেমন যেন ভেসে ভেসে আসছে সে কণ্ঠ। দেওয়ালে ধাক্কা খেয়ে একই সঙ্গে প্রতিধ্বনিত হচ্ছে, ঘর লাগবে স্যার, ঘর। সাধারণ প্রশ্ন, তবে তার অস্বাভাবিকতার অভিঘাতে আমি চমকে পিছনে তাকালাম। যে পুরনো টিউবলাইটটা তখন জ্বলছিল, সেটা এখন বারবার জ্বলছে নিভছে। সেই অস্থির আলোতেও আমি চিনতে পারলাম আমার পিছনে যে লোকটা এসে উপস্থিত হয়েছে সে অপরিচিত নয়। এই হোটেলে এসে রিসেপশনে যে লোকটিকে আমি দেখেছিলাম সেই লোকটি। তবে তার চেহারায় পরিবর্তন ঘটেছে। চোখ দুখানা স্থির, মুখের চামড়া কেমন পুড়ে গেছে, আগুনে ঝলসে। চোখের নিচে গালের কাছে কিছুটা সাদা হাড় বেরিয়ে রয়েছে। পোশাকও বিভিন্ন জায়গায় ঝলসে গেছে। হাত পায়ের মাংস যেন আগুনে পুড়ে খসে পড়েছে, আর সেখান থেকে উঁকি দিচ্ছে সাদা কঙ্কাল। এবার সেই লোকটা
একই রকম স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। আমার পালানোর কোনো উপায় নেই। পিছনে যে হোটেলে প্রবেশের মূল গেট, সেখানে তালা লাগানো, আর সামনে সেই ভয়ঙ্কর মূর্তি। অস্থির আলোয় বারবার দেখছি সে কিছুটা করে এগিয়ে এসেছে। বারবার সমগ্র দৃশ্যটা ডুবে যাচ্ছে নিকষ অন্ধকারে। অনুভব করলাম এই বৃষ্টি ভেজা শীতল আবহাওয়াতেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আরও কাছে, পরক্ষণে একদম কাছে চলে এলো লোকটা। আমার গলা কেমন যেন শুকিয়ে এসেছে। এক ঝলক আলোয় দেখলাম লোকটার ওই বিভৎস ঝলসানো মুখখানা একেবারে আমার মুখের সামনে। তার নিঃশ্বাস আমার মুখের উপরে এসে পড়ছে। সে নিঃশ্বাসের উষ্ণতা জীবন্ত মানুষের মতো নয়, বরং মনে হলো যেন বরফ শীতল একদলা বাতাস আমার শরীরে বারবার আছড়ে পড়ে শরীরখানা বরফের মতো জমিয়ে ফেলতে চাইছে। আমি চিৎকার করতে চাইলাম, কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। আমার সে চেষ্টা কতখানি আপ্রাণ ছিল তা বলে বোঝানো সম্ভব নয়। হঠাৎ যেন আমার সেই গলার জড়তা কেটে গেল। কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক উত্তেজনা মিশ্রিত আর্তনাদ। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙল। বুঝতে পারলাম এতক্ষণ যা মনে হচ্ছিল জীবন্ত অনুভূতি, তা নির্ভেজাল স্বপ্ন ছাড়া আর কিছু নয়। উঠে বসে কয়েক ঢোক জল গলায় ঢাললাম। ওই ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিন্ন হওয়ায় যেন মনে হলো আমার শরীরের তীব্র জ্বর হঠাৎ ছেড়ে গেছে। বিছানা ছেড়ে উঠে একবার বাথরুম থেকে ঘুরে এলাম। আমার শরীর ঘেমে গেছিল। কিছুক্ষণ বসতে সেসব ঠিক হলো। আলো বন্ধ করে তারপর আবার শুয়ে পড়লাম। শোয়ার পর মনে মনে যুক্তি সাজাতে লাগলাম। আসলে অলৌকিকতা যেন আমার পিছু ছাড়ে না। জীবনে নানা জায়গায় নানা অতিলৌকিক অভিজ্ঞতা হওয়ার ফলে আমার যেন একটা ঘোর তৈরি হয়েছে মনে। তাই বাস্তবে না হলেও মনে মনে সব সময়ই আমি অলৌকিকতা বয়ে নিয়ে চলি। এই দুঃস্বপ্ন হয়তো সেই কারণেই। হোটেলের দৈন্য দশা, সেই সঙ্গে নির্জনতা আমার অবচেতন মনে অকারণেই অলৌকিকতার ভাবনা তৈরি করেছে। এই দুঃস্বপ্ন হয়তো তারই প্রতিফলন। কিছুদিন নিরিবিলিতে সত্যি আমার কাটানো দরকার। যে উদ্দেশ্যে আমার এই যাত্রা, তা সফল করতেই হবে। এইসব অতিলৌকিক ভাবনা থেকে কিছুদিনের জন্য অবসর পাব, তেমন একটা জায়গা খুঁজে বের করতে হবে। সেখানে কিছুদিন নিশ্চিন্ত মনে থাকলে হয়তো মনের মাঝে চলা অবিরাম এইসব ভাবনাকে আমি বিদায় করতে পারব। দুঃস্বপ্নের সেই অস্বস্তি থেকে এইসব ভাবনার ফলে আমার মনে বেশ একটা ইতিবাচক ভাব তৈরি হলো। বাইরে বৃষ্টি এখন আর হচ্ছে না, তবে বৃষ্টির পরে যে ভেজা ভেজা শীতল অনুভূতি হয়, তেমন আরাম অনুভব করছি। অন্ধকার ঘরে এই অনাবিল নীরবতায়
আবার আমার চোখে ঘুম নামল। মনে হয় না খুব বেশিক্ষণ আমি ঘুমিয়েছিলাম। গায়ের উপরে কম্বলখানা দেওয়া রয়েছে, অথচ প্রচণ্ড শীতল অনুভূতি হতে লাগল। প্রথমটায় ভাবলাম শরীরে জ্বর এসেছে, তবে পরক্ষণেই আরও একটা অনুভূতি হতে আমার ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। শীতল সেই অনুভূতির মাঝে একটা ভেজা ভেজা স্পর্শ শরীরে অনুভব করলাম। প্রথমে অস্পষ্ট, তবে কয়েক মুহূর্তেই বুঝতে পারলাম যেন কোনো ভেজা বরফ শীতল হাত আমার শরীর স্পর্শ করছে। তবে কি আবার আমি দুঃস্বপ্ন দেখছি? মাথার কাছেই ঘরের আলোর সুইচটা রয়েছে। অন্ধকারে হাতড়ে সেটাকে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুতভাবে সব কটা সুইচ পরপর চাপলেও ঘরের আলোটা জ্বলল না। ততক্ষণে আমি বিছানায় উঠে বসেছি। শরীরে সেই ভেজা ভেজা শীতল স্পর্শ আর টের পাচ্ছি না। তবে এই অন্ধকারেও মনে হলো এই ঘরে আমি একা নই, আরও যেন কারা রয়েছে। এদিকে আলোটাও তো জ্বলছে না। ঠিক এমন সময় ঘরের সেই টিউবটা অস্থিরভাবে জ্বলে উঠল। আলোর সেই অস্থিরতার প্রথম ঝলকে যে দৃশ্য আমার চোখে ফুটে উঠল তা অত্যন্ত ভয়ঙ্কর। বারবার আলোটা জ্বলছে নিভছে, আর সেই আলোতে আমি দেখতে পাচ্ছি আমার এই ঘরের মাঝে উপস্থিত হয়েছে অনেকগুলো অদ্ভুত মূর্তি। কতগুলো আগুনে ঝলসে যাওয়া শরীর যেন কফিন থেকে উঠে এসে আমার এই ঘরে দাঁড়িয়ে আছে। আমার দেশলাইটা খোঁজার চেষ্টা করলাম, পাশেই সেটা রাখা ছিল। কোনো রকমে সেটা তুলে নিয়ে একটা কাঠি বাক্সের গায়ে ঘষতে আগুন জ্বলে ওঠা মাত্র দেখলাম সেই মূর্তিগুলো যেন হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। টিউবের ওই অস্থির আলোতে অস্বস্তি হচ্ছে। এদিকে কোনো মোমবাতি বা তেমন কিছু নেই যে জ্বালিয়ে ঘরে রাখব। দেশলাইটা জ্বালানো মাত্র মূর্তিগুলো উধাও হয়ে গেল ঠিকই, তবে পরক্ষণেই একদলা শীতল দমকা বাতাসের ধাক্কায় কাঠিটা নিভে গেল। আরও একটা কাঠি বের করে বাক্সের গায়ে ঘষলাম। আগুনের শিখা জ্বলে ওঠা মাত্র স্পষ্ট মনে হলো কেউ যেন অদৃশ্য অবস্থায় সেই আগুনের শিখার উপরে ফু দিয়ে সেটা নিভিয়ে দিল। সেই সামান্য বাতাসটুকু যেন শরীরের মজ্জা পর্যন্ত জমিয়ে দেয়। আগুনের শিখা নিভে যাওয়া মাত্র আবার সেই মূর্তিগুলো ঘরে উপস্থিত হলো। সেই দুঃস্বপ্নে যেমন ওই লোকটিকে দেখেছিলাম, উপস্থিত এই মূর্তিগুলো ঠিক একই রকম। শরীর যেন আগুনে ঝলসে গেছে, পোশাক আগুনে পোড়া, অবিন্যস্ত। কারো কারো চুল রয়েছে মাথায়, আবার কারো চুল আগুনে পুড়ে গেছে।
মাথার উপরের চামড়া ঝলসে গেছে, কারো আবার চোখের উপরের চামড়া পুড়ে মণিখানা অস্বাভাবিক রকম বেরিয়ে রয়েছে, কারো গালের মাংস পোড়া, সারিবদ্ধ ঝকঝকে দাঁত বেরিয়ে রয়েছে। অন্য কেউ হলে এই পরিস্থিতিতে মূর্ছা যেত। আমার দীর্ঘ অভিজ্ঞতাই আমাকে সাহস জুগিয়েছিল সেই মুহূর্তে। এবার লক্ষ্য করলাম মূর্তিগুলো আমার দিকে এগিয়ে আসছে। অভিব্যক্তিহীন নির্জীব শরীর, যেন নিজেরা চলছে না, অন্য কেউ তাদের যন্ত্রের মতো চালাচ্ছে। একটা মূর্তি একেবারে আমার বিছানার কাছে এসে পড়ল। হাতের কাছে আর কিছুই ছিল না, একটা কাঁচের বোতল ছিল, সেটাই হাতে তুলে নিলাম। তারপর সেই মূর্তিখানা যখন একেবারে নাগালের মাঝে চলে এলো, কাঁচের বোতলখানা দিয়ে গায়ের জোরে আঘাত করলাম সেই মূর্তির মাথায়। সঙ্গে সঙ্গে যা ঘটল তাতে আমার গা গুলিয়ে উঠল। আমার কড়া আঘাতে ওই বিভৎস অবয়বের মুন্ডুখানা ভেঙে ছিটকে পড়ল মেঝেতে, আর সেই ভাঙা অংশ মানে গলা থেকে গল গল করে বেরিয়ে আসতে লাগলো গাঢ় তরল। নিশ্চিতভাবে সেই তরল আসলে রক্ত, কিন্তু তা কেমন যেন কুচকুচে কালো। এমনটা হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যে বাকি মূর্তিগুলো ছিল তারা একসঙ্গে অট্টহাসি করে উঠল। সেই পৈশাচিক অট্টহাসিতে ঘরখানা যেন নরকে পরিণত হলো। অন্যদিকে এতক্ষণ আমার খেয়াল ছিল না। এই সময় হঠাৎ দেখলাম সন্ধ্যা রাতে যে ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম আর এখন যে ঘরে আমি রয়েছি তার মাঝে বিস্তর তফাত। ঠিক স্বপ্নে যেমন নিচতলার অবস্থা দেখেছিলাম সেই রকম। দেওয়ালে সেই একই রং, তবে এখন সেই রঙের উপরের আস্তরণ ওই অতিলৌকিক মূর্তিগুলোর চামড়ার মতো উঠে রয়েছে। আগুনে ঝলসে গেলে যেমন রঙের উপরে কালো ছোপ পড়ে, ঘরের দেওয়াল ঠিক সেই রকম। ইলেকট্রিকের সুইচ বোর্ডটা নতুন না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন সেটার উপরেও ধুলো জমে রয়েছে। শুধুমাত্র অদ্ভুতভাবে ঘরের আলোখানা অস্থিরভাবে জ্বলছে। আমার হাতে সেই কাচের বোতলটা এখনো রয়েছে। যে মূর্তিটার মুন্ডু খসে পড়েছে সেটা যেন দেখতে পাচ্ছে না এমনভাবে ঘরের মাঝে ঘুরে বেড়াচ্ছে, আর অন্য মূর্তিগুলো বিদ্রূপ মাখা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। বোতলটা রেখে হাতে দেশলাইটা নিয়ে আমি বিছানা ছেড়ে নামলাম। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো আমার দিকে এগিয়ে এলো। আমি তৎক্ষণাৎ একটা কাঠি ঘষে আগুন জ্বালালাম। মুহূর্তেই একই রকম দলা পাকানো হাওয়া এসে সেটাকে নিভিয়ে দিল বটে, তবে সেই মুহূর্তের ব্যবধানে মূর্তিগুলো অদৃশ্য হলো। এক্ষুনি তারা ফিরে আসবে। আমি ঘর থেকে বাইরে বেরোলাম। স্বপ্নে যেমন নিচতলার অবস্থা আমি দেখেছিলাম, ঠিক একই রকম অবস্থা এখন উপর তলাতেও। চারিদিকে ধুলো ময়লার আস্তরণ, ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও কোথাও ভাঙা আসবাবপত্রের স্তূপ। আমি সেসব উপেক্ষা করে নিচতলার দিকে এগোলাম। যদিও
মনে আমার সংশয় ছিলই, তবু যত দ্রুত সম্ভব নিচে নেমে এসে মূল গেটের দিকে গেলাম ওখান থেকে বেরোনোর জন্য। গেটের সামনে গিয়ে দেখি ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলাম ঠিক একইভাবে একখানা মস্ত তালা ঝুলছে। যে ঘটনা এখন ঘটছে তা যে অতিলৌকিক তাতে সন্দেহ নেই, তবে কোনটা যে স্বপ্ন আর কোনটা চরম বাস্তব সেটা আমার গুলিয়ে গেছে। যা সজাগ অবস্থায় দেখেছিলাম সন্ধেবেলায় সে সব কিছু এখন অবাস্তব মনে হচ্ছে, আর এই মুহূর্তে বাস্তব মনে হচ্ছে যা কিছু আমি সেই দুঃস্বপ্নে দেখেছি তাকে। এমন সময় আবার সেই কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো, ঘর লাগবে স্যার, ঘর। চমকে পিছনে তাকালাম। এবার দেখি সেই একটি মাত্র লোক নয়, আরও প্রায় জনাদশেক ঝলসানো অবয়ব আমার পিছনে এসে দাঁড়িয়েছে। সামনের গেটে ঝুলছে একটা মস্ত তালা। অনেকক্ষণ আগেই অনুভব করেছি যে আমি আশ্রয়ের খোঁজে এক অভিশপ্ত ভুতুড়ে জায়গায় এসে উপস্থিত হয়েছি। তবে সেই মুহূর্তে আমার মাথায় একটাই ভাবনা এসে আঘাত করল, এখান থেকে আমায় পালাতেই হবে। উপস্থিত সেই মূর্তিগুলোকে এড়িয়ে বন্ধ দরজা পার করব কি করে আমি জানি না। আমি দোতলায় ছুট লাগালাম। আশ্চর্য হয়ে দেখলাম এতক্ষণ যে ঝলসানো অবয়বগুলো আক্রমণাত্মক ছিল না, স্থির ভয়ের প্রতিরূপ হয়ে আমার আশেপাশে দাঁড়িয়েছিল, তারা যেন এবার অস্থির হয়ে উঠল। হয়তো ওরা বুঝতে পেরেছে আমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর ওরা চায় না আমি পালিয়ে যাই। ওরা চায় আমিও ওদের একজন হয়ে উঠি। আমি ছোটা মাত্র ওই মূর্তিগুলো আমার পিছনে এগিয়ে আসতে লাগলো। ছুটে এসে যে ঘরে আমি ছিলাম সেই ঘরের দরজাটা খোলা মাত্র আমি চমকে উঠে এক পা পিছিয়ে গেলাম। বিছানার উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার জিনিসপত্রগুলোতেও আগুন ধরেছে। একটা মাত্র জিনিস আমার প্রয়োজন, গনগনে সেই তাপের মাঝে কোনো ক্রমে ঘরের মাঝে ঢুকে নির্দিষ্ট জায়গায় রাখা আমার গাড়ির চাবিটা তুলে নিলাম। জিনিসপত্র নষ্ট হয়েছে হোক, প্রাণে বেঁচে ফিরলে সব জিনিস আবার পাওয়া যাবে। এই সমস্ত ঘটনা ঘটেছিল কয়েক মুহূর্তে। আমি ঘর থেকে বেরিয়ে এলাম যখন, তখন সেই ঝলসানো মূর্তিগুলো অনেকটাই চলে এসেছে। ওদের ঝলসানো ভঙ্গুর শরীরের জন্যই খুব দ্রুত ওরা চলতে পারছিল না, অসংলগ্নভাবে এগোচ্ছিল আমার দিকে। মুহূর্তের মধ্যে ভাবলাম যেখান থেকে ঢুকেছি সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। যদি কোনোভাবে ছাদে পৌঁছাতে পারি তবে সেখান থেকে কোনোভাবে নামা যেতে পারে। ছুটতে ছুটতে করিডোর ধরে উল্টো দিকে পৌঁছালাম। হোটেলের দুই প্রান্তেই সিঁড়ি রয়েছে। অপর প্রান্তের সিঁড়ি দিয়ে ছুটে উঠতে লাগলাম ছাদের দিকে। ওই অবয়বগুলো আরও আমার কাছে চলে এসেছে। উপরে পৌঁছে দেখলাম দরজাটা বন্ধ, তবে তালা লাগানো নেই। চিটকিনি খুলে সেই দরজা পেরিয়ে যখন উন্মুক্ত ছাদে পৌঁছাবো ঠিক সেই সময় একটা মূর্তি আমার পাখানা তার শীতল হাত দিয়ে জড়িয়ে ধরল। আমি অন্য পা দিয়ে সজোরে একটা লাথি মেরে কোনো ক্রমে তাকে ছাড়ালাম। তারপর উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে ছাদ থেকে কিভাবে নামা যায় খুঁজতে লাগলাম। অতিলৌকিক সেই মূর্তির দল তখন অন্ধকার আকাশের নিচে খোলা ছাদে এসে উল্লাস শুরু করেছে।
শিকারীর দল শিকার পেলে যে উল্লাস করে, ঠিক সেই রকম ওই অতিলৌকিক অতৃপ্ত মৃত শরীরগুলো শিকারী, আর আমি তাদের শিকার। কোনো ক্রমে খুঁজতে খুঁজতে একটা জলের নল পেলাম। সেটা বেয়ে নামা যাবে। বয়স আমার নেহাত কম নয়, শরীরে যৌবনের সামর্থ্য নেই, তবু নিরুপায় আমি কোনো ক্রমে খুব শক্ত করে আঁকড়ে ধরে সেই নল বেয়ে নামতে লাগলাম নিচে। তখনও কানে ভেসে আসছে ছাদের উপরে ওই অতৃপ্ত আত্মাদের উল্লাসের শব্দ। আমি ছুটতে ছুটতে কোনো ক্রমে গাড়ির কাছে পৌঁছে মুহূর্তেই ঢুকে পড়লাম ভিতরে। তারপর আর কোনো কিছুর অপেক্ষা না করে ইঞ্জিন চালু করে যতটা সম্ভব জোরে গাড়ি চালাতে লাগলাম। আধ ঘন্টা পরেই আকাশ সাদা হয়ে এলো। এতক্ষণ সময় দেখার মতো পরিস্থিতি আমার ছিল না। এখন লক্ষ্য করলাম ভোর হয়ে গেছে। আরও প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর একটা চায়ের দোকান পেয়ে দাঁড়ালাম সেখানে। মুখ চোখ একটু ধুয়ে নিয়ে একবার গরম চা পান করে একটুখানি সুস্থ মনে হলো নিজেকে। ওই অতিলৌকিক জায়গা থেকে জীবন্ত ফিরে আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য ছাড়া আর কি। সেই চায়ের দোকানিকেই ওই হোটেল সম্পর্কে জিজ্ঞাসা করে কিছু কথা জানতে পেরেছিলাম। সংক্ষেপে সেই কথাই তোদের বলি। হোটেলের যে মালিক, সে এক রাত্রে প্রায় ওই 12টা-1টার দিকে বাইরে থেকে তালা দিয়ে কোনো একটা দরকারে কোথায় গিয়েছিল। আর এমনই দুর্ভাগ্য, সেই অবসরেই যখন হোটেলে উপস্থিত সবাই ঘুমে আচ্ছন্ন, সেই সময় কোনোভাবে গোটা হোটেলে আগুন ধরে যায়। যতক্ষণে সবাই টের পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তালা ভেঙে সবাই বেরোতে বেরোতে প্রায় 10-11 জন মানুষ আগুনে পুড়ে মারা যায়। আর তারপর থেকেই ওই হোটেল ওভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখনো ওটার মূল গেটে একখানা তালা ঝুলছে। এই দুর্ঘটনার পরে হোটেলের মালিক এক রাত সেখানে ছিল, তবে আশ্চর্যজনকভাবে পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছিল ওই হোটেল থেকে। ওই অঞ্চলের সবাই বলে, যারা সেই রাতে আগুনে পুড়ে মারা গেছিল তাদের আত্মা এখনো ওখানে বন্দী হয়ে আছে। আর সেই অতৃপ্ত আত্মাদের রোষেই মৃত্যু হয়েছে ওই হোটেল মালিকের। তারপর থেকে আর কেউ ওই হোটেল নতুন করে চালু করার চেষ্টা করেনি। সমস্তটা জানার পরে মনে মনে শুধু ভেবেছিলাম যে আমি জীবন্ত অবস্থায় ফিরতে পেরেছি ওখান থেকে, সেটা ঈশ্বরের করুণা ছাড়া আর কিছুই না। শুনছিলেন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৮তম গল্প ভুতুড়ে ফাঁদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে
ভুলবেন না।